দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অধ্যায় শুরু করেছি। ইতিমধ্যে দুটো ভিডিও আমি দিয়ে দিয়েছি, আজকে তৃতীয় নম্বর ভিডিও চলছে। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে আসো, কনসেপ্ট ক্লিয়ার করে আসো, সেখান থেকে কোন কোন জায়গায় প্রশ্ন হবে তোমরা দেখবে সেই জায়গা থেকেই প্রশ্ন হবে, একদম 100% শিওর। ঠিক আছে, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা করাবো যে জায়গা থেকে প্রশ্ন হবেই, প্রত্যেক বছরই হয়। তো তোমাদের এই চ্যাপ্টার থেকে 4 নাম্বার রয়েছে, তার মধ্যে বুলীয় ভাষা থেকে 2 নাম্বার, ভেনচিত্র থেকে 2 নাম্বার তোমাদের থাকবে। এইভাবে পার্টলি প্রশ্নগুলো হয়। ঠিক আছে, পিওআইকিউ যখন করাবো তখন ভালো করে বুঝতে পারবে। এই চ্যাপ্টার থেকে পিওআইকিউ দেবো, কিন্তু ঠিক পরীক্ষার আগে চ্যাপ্টারগুলো সিলেবাসটাকে শেষ করে নেই, তখন দেবো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ভিডিও। একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা পড়বো আজকে। ঠিক আছে, দেখো কি করে আমরা নিরপেক্ষ বচনের বুলীয় সাংকেতিক বা বুলীয় ভাষ্য তৈরি করব, কি করে বুলীয় আকারে চিহ্নিতকরণ করব, সেটা সংকেতের আকারে চিহ্নিতকরণ করব সেটা দেখো। নিরপেক্ষ বচন গঠিত হয় দুটি পদ দিয়ে। কয়টা পদ দিয়ে গঠিত হয় নিরপেক্ষ বচন? দুটি পদ দিয়ে। একটি হলো উদ্দেশ্য পদ, আর একটা কি পদ? বিধেয় পদ। আধুনিক যুক্তিবিজ্ঞানে এই পদের ধারণাকে কি বলা হয় বলতো? শ্রেণী বলা হয়। নিরপেক্ষ বচনে আমরা অ্যারিস্টটলের লজিকে যাকে পদ বলে জেনে এসেছি, এখানে সেগুলোই শ্রেণী বলে চিহ্নিত হবে, ধারণা বলে উল্লেখ করা হয়েছে। কাজে পদ সমান সমান শ্রেণী সমান সমান উদ্দেশ্য বা বিধেয়। তাহলে এখানে মনে রাখবে যে যাকে নিরপেক্ষ বচনে পদ বলা হয় সেটাই এখানে শ্রেণী, আর শ্রেণী সমান সমান কোনগুলো? তাহলে উদ্দেশ্য একটা শ্রেণী আর বিধেয় একটা শ্রেণী। সুতরাং প্রতিটি নিরপেক্ষ বচনের মোট কয়টা শ্রেণী থাকছে? তাহলে দুটি শ্রেণী, একটা হচ্ছে উদ্দেশ্য পদ নির্দিষ্ট শ্রেণী আর একটা হচ্ছে বিধেয় পদ নির্দেশিত শ্রেণী। তাহলে আমরা জানলাম যে একটা বচনে আমাদের কয়টা শ্রেণী থাকছে? দুটো শ্রেণী থাকছে। কয়টা শ্রেণী? দুটো। তাহলে যেটাকে নিরপেক্ষ বচনে যেটাকে শ্রেণী বলা হতো এখানে সেটাকেই বলা হচ্ছে কি, নিরপেক্ষ বচনে যেটাকে পদ বলা হতো এখানে সেটাকেই শ্রেণী বলা হচ্ছে। তাহলে নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদকে যদি আমি এস বর্ণপ্রতীকের দ্বারা এবং বিধেয় পদকে যদি আমি পি বর্ণপ্রতীকের দ্বারা চিহ্নিত করি, সাধারণভাবে উভয় শ্রেণীর অন্তর্গত সদস্যকে বোঝাবার জন্য উভয় শ্রেণীর বর্ণপ্রতীক হবে কি? এস ও পি কে পাশাপাশি বসিয়ে লিখতে হবে এসপি। কি লিখতে হবে? এসপি। যখন আমি উদ্দেশ্য আর বিধেয় দুটোর অস্তিত্ব বোঝাবো তখন এসপি পাশাপাশি লিখতে হবে, তাই না? উদ্দেশ্য বিধেয়কে বোঝানোর জন্য। যেমন ধরা যাক কোনো নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ হলো সাংবাদিক আর বিধেয় পদ হলো কি? শিক্ষিত ব্যক্তি। এখন যদি সাংবাদিক শ্রেণীকে এস দ্বারা আর বর্ণপ্রতীকের দ্বারা এবং শিক্ষিত ব্যক্তির শ্রেণীকে পি বর্ণপ্রতীকের দ্বারা বোঝানো হয়, তাহলে যেসব ব্যক্তি উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত, মানে কি এরকম আছে যে সাংবাদিক শ্রেণী আর সে শিক্ষিত ব্যক্তি সাংবাদিক শ্রেণীর মধ্যে পড়ছে, যখন দুটো শ্রেণী উভয় শ্রেণীর মধ্যে বিলং করে যারা, তাদেরকে যখন বোঝাবো সেটা কি হয়ে যাবে? বর্ণপ্রতীকটা বলো তো এসপি হয়ে যাবে, মানে দুটো শ্রেণী একসাথে যুক্ত হয়ে যাবে। কারণ এমন অনেক সাংবাদিক আছে যারা শিক্ষিত নয়, আবার এমন অনেক সাংবাদিক আছে যারা শিক্ষিত এবং তার সাথে সাথে সাংবাদিকতা করছে, তার মানে দুটো শ্রেণীরই সদস্য হচ্ছে তারা। তাহলে অটোমেটিক্যালি তাদের একসাথে বোঝানোর জন্য এবং শ্রেণীর প্রতীকটি হবে শিক্ষিত সাংবাদিক বা সাংবাদিক শিক্ষিত ব্যক্তি। তাহলে দেখো দুটো শ্রেণীকে একসাথে বোঝাচ্ছে, দুটো শ্রেণীকে কি করছি আমরা? একসাথে বোঝাচ্ছি। তো এটা কিভাবে হচ্ছে, এটাকে কি বলা হয়? চলো আমরা সেটাকে একবার দেখে নেব। শ্রেণী গুণফল, এটাকে কিন্তু শ্রেণী গুণফল বলা হয়। চলো শ্রেণী গুণফল বুঝে নেই কি বলছে। এক্ষেত্রে এস এবং পি শ্রেণীর অর্থাৎ সৈনিক ও সাহসী ব্যক্তির শ্রেণীর যা সাধারণ অংশ তাকে বলা হয় শ্রেণী গুণফল। শ্রেণী গুণফল কাকে বলে? যেমন আমরা ওখানে দেখলাম সাংবাদিক, শিক্ষিত ব্যক্তি। ঠিক আছে, সাংবাদিক আর শিক্ষিত ব্যক্তি, শিক্ষিত সাংবাদিক, এই যে শ্রেণীটা তৈরি হলো এটাকে কিন্তু শ্রেণী গুণফল বলা হবে। বা শ্রেণী প্রতিচ্ছেদ সংক্ষেপে বলা যায় দুটি শ্রেণীর মধ্যে যে অংশ সাধারণভাবে বর্তমান, দুটি শ্রেণীর মধ্যে যে অংশটা সাধারণভাবে বর্তমান সেই অংশ দিয়ে একটি ক্ষুদ্রতর শ্রেণী গঠিত হয়, একে বলা হয় দুটি শ্রেণীর গুণফল বা শ্রেণী গুণফল। তাহলে শ্রেণী গুণফল কীভাবে তৈরি হচ্ছে? দুটো শ্রেণী, দুটো আলাদা আলাদা শ্রেণী, যেমন সৈনিক একটা শ্রেণী আর হচ্ছে সাহসী ব্যক্তি একটা শ্রেণী। এই দুটো শ্রেণীর মধ্যে একটা কমন কানেকশান আছে। যখন এই শ্রেণীর কিছু সদস্য দিয়ে নতুন একটা শ্রেণী তৈরি করবে, যে শ্রেণীটা হচ্ছে সাহসী সৈনিক, মনে করো শ্রেণীটার নাম হচ্ছে সাহসী সৈনিক। ঠিক আছে, সেই শ্রেণীটাকে বলা হবে শ্রেণী গুণফল বা কি বলছে, হ্যাঁ শ্রেণী প্রতিচ্ছেদ বলা হবে। মনে থাকবে কথাটা। এইভাবে কিন্তু একটা আলাদা শ্রেণী তৈরি করছে, দুটো শ্রেণী তৈরি হচ্ছে, সেই শ্রেণী থেকে আরও একটা নতুন শ্রেণী তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো এই শ্রেণী গুণফল বুলীয় রীতিতে বচন গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা এই যে বুলীয় ভাষ্যের মধ্যে বচন গঠন করবো না, তখন কিন্তু এই শ্রেণী গুণফলটা কিন্তু খুব জরুরি। শ্রেণী গুণফল কাকে বলে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসবে। ভালো করে মাথায় রাখবে যে দুটি শ্রেণীর মধ্যে যে অংশ সাধারণভাবে বর্তমান, সেই অংশ দিয়ে একটি ক্ষুদ্রতর শ্রেণী গঠিত হয়, একে বলা হয় দুটি শ্রেণীর গুণফল বা শ্রেণী গুণফল।
যেমন যেমন এই যে তোমরা লিখে দিবে সাহসী সৈনিক শ্রেণী, এটা লিখে দিবে। কারণ শ্রেণী গুণফল শূন্য হতে পারে, আবার কি হতে পারে, অশূন্য হতে পারে, এবং এটির ভিত্তিতেই বচন গঠিত হয়। কারণ শ্রেণী গুণফল দুটো শ্রেণীর সদস্য থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দুটো শ্রেণী যখন একটা শ্রেণীর পরিণত হচ্ছে তখন এটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যখন থাকবে তার মানে সেটা হচ্ছে অশূন্য শ্রেণী, যখন থাকবে সেটা হচ্ছে শূন্য শ্রেণী হয়ে যাবে। তাহলে দেখো পরবর্তী কি বলেছে, 1 নাম্বার এস সমান সমান ফুল আর পি সমান সমান ফল। এদের শ্রেণী গুণফল তাহলে কি হচ্ছে, এস পি, দুটোই একসাথে জুড়ে যাচ্ছে, গুণ হওয়া মানে একসাথে ফুল ফল। কিন্তু বোঝানো কিন্তু কোনো কিছুই একই সঙ্গে ফুল ও ফল হতে পারে না। কোনো জিনিস কি একসঙ্গে ফুল ফল হতে পারে? ফুল আলাদা জিনিস, ফল আলাদা জিনিস, দুটো জিনিস কিন্তু একসঙ্গে কোনো শ্রেণী তৈরি করতে পারে না। কারণ ফুল ফল কোনো জিনিস আমরা জানি একসাথে হতে পারে। কাজেই এখানে ফুল ফল এই শ্রেণী গুণফলটি কি শূন্য, তাহলে এসপি সমান সমান কি বলতে হচ্ছে, শূন্য বলতে হচ্ছে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে দেখো আবার এস সমান সমান সৈনিক, যেটা আমি বললাম, পি সমান সমান সাহসী ব্যক্তি। এবার এদের যে গুণফলটা তৈরি হবে সৈনিক সাহসী ব্যক্তি বা সাহসী সৈনিক ব্যক্তি এরকম হতে পারে এসপি, তাহলে শ্রেণী গুণফল হবে এসপি সমান সমান সৈনিক সাহসী ব্যক্তি, যেটা বললাম সাহসী সৈনিক ব্যক্তি এরকম হতে পারে। এখন কোনো ব্যক্তি একই সঙ্গে কী হতে পারে, সৈনিকও হতে পারে, তার সঙ্গে সাহসীও হতে পারে, তাহলে কী হবে সেটা এখানে কিন্তু সৈনিক সাহসী ব্যক্তির কিন্তু শ্রেণী গুণফল হলো অশূন্য শ্রেণী। মানে কি, এদের বাস্তবে একটা হলেও অস্তিত্ব আছে, যে এমন ব্যক্তি আছে যে বাস্তবে সৈনিক তার সাথে সাহসী। তার মানে কি, সেই ব্যক্তির মধ্যে দুটো শ্রেণী কিন্তু বিদ্যমান, কিন্তু বাস্তবে ফল ফুল একই সাথে কি অস্তিত্বশীল হয় না। তাহলে এখানে আমি লিখবো নট ইকুয়াল টু এসপি নট ইকুয়াল টু 0। তার মানে কি, এই সাহসী সৈনিক ব্যক্তির একজন হলেও সদস্য কিন্তু বাস্তবে রয়েছে। বোঝা গেল কথাটা? চলো নেক্সট। এবারে আমরা জানবো এক এক করে প্রত্যেকটা বচনের বুলীয় ভাষ্যগুলো কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, তোমাদের বারবার বলবো। কারণ কি, তোমাদের বুলীয় ভাষ্য থেকে প্রশ্ন আসবে যে ই বচনের বুলীয় ভাষ্য কি, আর তোমাদের ভেনচিত্র করতে গেলে কিন্তু এই বুলীয় ভাষ্য চারটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতেই হবে। বুলীয় ভাষ্যগুলোকে না জানলে তোমরা ভেনচিত্র আঁকতেই পারবে না, কোনো মতেই পারবে না। ঠিক আছে, চলো দেখো কি বলেছে। তাহলে একটা উদাহরণ নিয়ে করবো। কোনো বৃত্ত নয় ত্রিভুজ, ই বচনে কোনো বৃত্ত নয় ত্রিভুজ। এই সামান্য নয়ার্থক বচনটির মাধ্যমে, এটা সামান্য নয়ার্থক বচন কারণ আমরা জানি ই বচন হচ্ছে সামান্য নয়ার্থক বচন, এটাই ঘোষণা করা হয় যে বৃত্ত শ্রেণীর, এখানে দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে বৃত্ত, এটা একটা শ্রেণী, আর একটা হচ্ছে ত্রিভুজ, এটা একটা শ্রেণী। তাহলে এই যে বৃত্ত শ্রেণীর অন্তর্গত কোনো বস্তুই ত্রিভুজ শ্রেণীর অন্তর্গত নয়। তার মানে এই শ্রেণীর কোনো সদস্যই কি নেই, এই শ্রেণীতে নেই। এই দুটো শ্রেণী একদমই আলাদা আলাদা, একদমই কি আলাদা আলাদা। অর্থাৎ এমন একটাও বস্তুর বাস্তব অস্তিত্ব নেই যা বৃত্ত এবং ত্রিভুজ উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে। তার মানে বাস্তবে আমরা একটা সদস্যও পাবো না, আমরা এই শ্রেণীর একটাও সদস্য পাবো না যাদের, বা একটা বস্তু বা সদস্য কোনো কিছুই পাবো না যারা বৃত্ত আর ত্রিভুজ একই সাথে হতে পারে, আমরা এটা কখনোই পাবো না। সুতরাং এই দুটি শ্রেণীর সাধারণ অংশ বা শ্রেণীর গুণফল হলো শূন্য বা সদস্যহীন। তার মানে আমি বলতে পারবো না, এরকম ধরো একটা সদস্য তৈরি করলাম যেখানে বৃত্ত ত্রিভুজ, যেমন যে ফুল ফল বললাম, এখানে আমরা বলতে পারছি না যে এমন কোনো শ্রেণী, মানে এদের কোনো সাধারণ অংশ দিয়ে নতুন যে শ্রেণীটা তৈরি হচ্ছে, শ্রেণী গুণফলটা যে তৈরি হচ্ছে, তাদের বাস্তবের একটা সদস্য নেই, তার মানে শূন্য, সদস্যহীন। এখন উদ্দেশ্যপদ বৃত্তের জন্য এস এবং বিধেয়পদ ত্রিভুজের জন্য কি নিব, পি। বর্ণ প্রতীক ধরলে ই বচনের প্রতীকী আকারটি হবে এসপি সমান সমান শূন্য। কারণ কি, এই বৃত্ত সমান সমান এস ধরলাম আর ত্রিভুজ সমান পি ধরলাম, এর আর দুজনের মিলে যে গুণফলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এসপি। আর এসপির দেখা গেল যে এসপি মানে বৃত্ত ত্রিভুজ এমন কোনো বস্তুর বা এমন কোনো সদস্যের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তাহলে এসপি সমান সমান কী লিখবো, শূন্য। তার মানে একটা সদস্য কি নেই, বাস্তবে অস্তিত্ব নেই। বোঝা গেল কথাটা? ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের ই বচনের বুলীয় ভাষ্য। কী করে আসলো, কেন আসলো, তোমরা বুঝতে পারলে যে এদের যে শ্রেণী গুণফলটা তৈরি হচ্ছে তাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, বাস্তবে কোনো সদস্য নেই যারা বৃত্ত ত্রিভুজ একের সাথে হতে পারে। ঠিক আছে, দেখো এটা গেল ই বচনে, মনে রাখবে এটা ই বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এসপি ইকুয়াল টু 0। এবারে আমরা যাব আই বচন। কেন আমরা এ বচন থেকে করছি না পরে বলবো। দেখো আই বচনের একটা উদাহরণ দেখো, কোনো মানুষ হয় বিদ্বান ব্যক্তি, কোনো মানুষ হয় বিদ্বান ব্যক্তি। এখানে দুটো শ্রেণী আছে, আমি আগেই বলে দিই, মানুষ আর কি ব্যক্তি, বিদ্বান ব্যক্তি। তাহলে আই বচনে কোনো হয় আমরা জানি। এবার বলছে এই বিশেষ সদর্থক, এটা বিশেষ সদর্থক বচন, এই বচনটির মাধ্যমে এটাই ঘোষণা করা হচ্ছে কি, মানুষ শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্য আছে যে বিদ্বান ব্যক্তি শ্রেণীর অন্তর্গত।
তাহলে বলছে যে এখানে যখন বলছি কোনো কোনো মানুষ হয় বিদ্বান, তার মানেটা এটাই বোঝানো হচ্ছে যে মানুষ শ্রেণীর একজন হলেও সদস্য রয়েছে যে ওই বিদ্বান ব্যক্তি শ্রেণীর মধ্যে থাকবে। অর্থাৎ বাস্তবে অন্তত একজন প্রাণীর অস্তিত্ব আছে, কোনো কোনো হয় মানে একজন হলেও থাকছে, যে মানুষ এবং যে বিদ্বান। তাহলে বোঝাচ্ছে যে অন্তত বাস্তবে একজন হলেও প্রাণী আছে, যে প্রাণীটা মানুষ, আর ওই মানুষটা কি বিদ্বান, এটা কিন্তু মনে রাখতে হবে। সুতরাং এই মানুষ ও বিদ্বান ব্যক্তি এই দুটি শ্রেণীর সাধারণ অংশ বা শ্রেণী গুণফল সদস্যহীন নয়, মানে কি এটাকে শূন্য বলা যাবে না, শূন্য বলা যাবে না। এখন মানুষ শ্রেণীর জন্য যদি আমি এস নেই এবং বিদ্বান ব্যক্তি শ্রেণীর জন্য যদি আমি পি নেই, তাহলে দেখা যাবে এদের যে আই বচনের যে প্রতীকীকরণ তৈরি হচ্ছে কি, কারণ আমি জানলাম যে এমন মানুষ আছে বিদ্বান মানুষ এই শ্রেণীটা তৈরি হচ্ছে এদের সাধারণ অংশ নিয়ে। এই শ্রেণীটার কি বিদ্বান মানুষ মানে কি জ্ঞানী মানুষ অবশ্যই বাস্তবে একজন হলেও আছে। এটা যখন বলছি তখন আমাদের এইটা এস এটা পি, মানুষ সমান এস, বিদ্বান ব্যক্তি সমান পি, তাহলে এস পি এদের গুণফল কি হচ্ছে এস পি, যেমন হচ্ছে বিদ্বান মানুষ এটা হচ্ছে, তাহলে এটা সমান সমান কি আমি আর শূন্য বলতে পারবো না, কারণ কি শূন্য বলতে পারবো কেন, কারণ কি এদের একজন হলেও বাস্তবে অস্তিত্ব আছে, তা নট ইজ ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো, তার মানে কি একজন হলো বাস্তবে অস্তিত্ব আছে, এটা আমি বুঝে নিলাম। তাহলে ই বচনে আমরা জানলাম এসপি ইকুয়াল টু জিরো, আর আই বচনে আমি জানলাম এসপি নট ইকুয়াল টু জিরো। তো ই বচন আর আই বচন পর্ব করার কারণ কি, ই বচনে দেখো ই বচনে হচ্ছে এসপি ইকুয়াল টু জিরো, মানে গুণফলটা হচ্ছে শূন্য, আর আই বচনে কি শ্রেণী গুণফলটা বাস্তবে একজন হলো অস্তিত্ব আছে। তাহলে দেখো তারপরে নেক্সট, তাহলে আমরা জানলাম ই বচনে হচ্ছে এসপি ইকুয়াল টু জিরো, আই বচনে হচ্ছে এসপি নট ইকুয়াল টু জিরো, বুলীয় ভাষ্যটা মাথায় রাখবে, ঠিক আছে, ভেনচিত্র করার সময় কিন্তু তোমাদের কাজে আসবে। এবারে আমরা জানবো এই বচন, এবারে আমরা কোন বচনকে জানবো, এই বচন। দেখো কি বলেছে, সকল বাঘ হয় মাংসাশী প্রাণী, সকল বাঘ হয় মাংসাশী প্রাণী। তো এটা হচ্ছে আমাদের একটা সামান্য সদর্থক বচন। এই বচনটিতে কি ঘোষণা করা হচ্ছে, যে বাঘ শ্রেণীর অন্তর্ভুক্ত সকল সদস্যই কি মাংসাশী শ্রেণীর অন্তর্ভুক্ত, মানে এই শ্রেণীর সকল সদস্যই এই শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক আছে। অর্থাৎ বাঘ শ্রেণীর অন্তর্গত এমন কোনো সদস্য নেই যা মাংসাশী নয়, মানে অমাংসাশী হতে পারে। তার মানে এটা দিয়ে এটা বোঝানো হচ্ছে যে এখানে এমন একটাও সদস্য থাকবে না যে মাংস খায় না, প্রত্যেকটা সদস্যই বাঘ শ্রেণীর যত সদস্য আছে প্রত্যেকটা সদস্যই কি করে মাংস খায়। বলছে সুতরাং বচনটির অর্থ বদল না করে বিবর্তন করলে হবে ই বচন, ই কোনো বাঘ নয় অমাংসাশী প্রাণী, আমি কি করে দিলাম বিবর্তন করে দিলাম। এই বচনটাকে যদি পরিবর্তন না করে বিবর্তন করি কি হবে, এ বচনে বিবর্তন কি ই বচনে যাবে, তাহলে কি হবে কোনো বাঘ নয় ও মাংসাশী প্রাণী, ঠিক আছে, বিবর্তন করে দিলাম। কেন করে দিলাম এগুলো সব বলবো। প্রদত্ত এ বচনের বিবর্জিত রূপ, এটা হচ্ছে এ বচনের বিবর্জিত রূপ, অর্থাৎ কোনো প্রাণী একই সঙ্গে বাঘ ও অমাংসাশী হতে পারে না। তার মানে এমন কোনো প্রাণী নেই সে বাঘ অথচ অমাংসাশী, কারণ কি এই জায়গাটায় তোমাদের এটা মেনে নিতে হচ্ছে যে যত বাঘ আছে সব বাঘ মাংসাশী, কিন্তু বাঘ অথচ অমাংসাশী নয় এটা কিন্তু নেই, এটাই বলা হয়েছে। তার কারণটা কি বলতো, এ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এখানে অনস্তিত্ব ঘোষণা করা হচ্ছে। কোন অনস্তিত্ব, যে বাঘ শ্রেণী অন্তর্ভুক্ত কিন্তু অমাংসাশী কখনো হতে পারবে না। এর অর্থ অমাংসাশী বাঘ শ্রেণীর কোনো সদস্যের বাস্তব অস্তিত্ব নেই, কাজেই বাঘ ও অমাংসাশী এই দুটির শ্রেণী গুণফল হবে শূন্য। তার মানে যখন এই যে বাঘ শ্রেণী আর অমাংসাশী শ্রেণী এটা যে গুণফল তৈরি হচ্ছে সেটা হয়ে যাবে কি বলতো শূন্য। তার মানে বাঘ সমান সমান এখানে উদ্দেশ্যপদ বাঘ সমান সমান যদি আমি কি করি, বাঘ সমান সমান আমি যদি এস ধরি এবং মাংসাশী প্রাণী শ্রেণীর যদি আমি পি ধরি, তাহলে বর্ণপ্রতীক হলে এ বচনের যে প্রতীকী আকার হবে কি হবে বলতো, এস পি বার ইকুয়াল টু জিরো, এটা আসবে এসপি বারটা উঠে নিয়ে আমি দিয়ে দিলাম এসপি বার ইকুয়াল টু জিরো। কী করে, কারণ এই শ্রেণীর একটা সদস্য বাস্তবে কি নেই, অস্তিত্ব নেই, আর এটা মাংসাশীর জায়গায় অমাংসাশী বলতে হচ্ছে, কারণ কি একটাও অমাংসাশী প্রাণী নেই, মানে অমাংসাশী বাঘ নেই, যার কারণে আমাকে বলতে হচ্ছে সকল বাঘ হয় মাংসাশী। এখানে এবার বলতে পারো যে কেন আমরা এটাকে বিবর্তন করে করলাম, ভালো করে মাথায় ঢুকে নাও। কারণ কি এখানে সকল বাঘের কথা বলা হয়েছে, এখানে যদি আমি সাধারণভাবে করি যে
এটা বাঘ সমান সমান এস আর পি সমান মাংসাশী প্রাণী সমান পি, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? এখানে যখন আমি এস পি লিখবো, এস পি নট ইকুয়াল টু 0, তার মানে এটা কি হচ্ছে, আই বচনে একটা চলে আসছে। আই বচনে কতজনের কথা বলো তো? অন্তত একজনে, কিন্তু এখানে কতজন বলা যায়? সকল। তো যখন আমরা সদর্থক দিক থেকে প্রকাশ করতে পারছি না, যখন খুব সহজভাবে মনে রাখবে, যখন তুমি নিজেকে ভালো প্রমাণ করতে পারছো না, তখন তুমি এটা প্রমাণ করে দিতে পারো যে তুমি খারাপ নও। তার মানে আমি যখন প্রমাণ করতে পারছি না যে সকল বাঘ সমান মাংসাশী প্রাণী, বুলীয় ভাষ্য করতে পারছি না, তখন আমি এটা তো প্রমাণ করতে পারি যে কোনো বাঘ নয় অমাংসাশী প্রাণী। যখন আমি এটা করছি তাহলে কি হচ্ছে দেখো, এই বাঘ সমান সমান এস আর এই মাংসাশী সমান সমান পি, আর এখানে আগে অ আছে, তার মানে কি বার আসবে, তাহলে এস পি বার ইকুয়াল টু 0। এটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে সকল বাঘ হয় মাংসাশী প্রাণী। এটা কথাটার মানে কি, এস পি বার ইকুয়াল টু 0, তার মানে কি কোনো বাঘ নয় অমাংসাশী প্রাণী। এটা যখনই বললাম একটাও বাঘ নেই, এটা সমান সমান 0, কারণ অমাংসাশী প্রাণী, বাঘ অমাংসাশী প্রাণী এরকম শ্রেণীতে একটাও সদস্য নেই। তার মানেটা কি, তার মানে বিপরীত ক্রমে এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে সকল বাঘ হয় মাংসাশী প্রাণী। বুঝতে পারলে কেন বিবর্তনটা করলাম? একদম সহজভাবে মাথায় মনে রাখবে। ঠিক আছে, তাহলে এ বচনে বুলীয় ভাষ্য আমরা জানলাম। তাহলে আমরা তিনটা জানলাম, একটা হচ্ছে এস পি ইকুয়াল টু 0 ই বচন, এস পি নট ইকুয়াল টু 0 আই বচন, তারপরে আমরা জানলাম এস পি বার ইকুয়াল টু 0, এটা হচ্ছে এই বচন। আমরা তিনটা বুলীয় ভাষ্য জেনে নিলাম। এবার 4 নাম্বার শেষ বুলীয় ভাষ্য, এগুলো কিন্তু জেনে রাখতেই হবে। দেখো কি বলেছে, যে কোনো কোনো পশু নয় হিংস্র প্রাণী, কোনো কোনো পশু নয় হিংস্র প্রাণী। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি দেখি কি বলছে, এটা একটা বিশেষ নয়ার্থক বচন। এই বচনটি এটাই ঘোষণা করছে যে পশু শ্রেণীর অন্তর্গত একটি সদস্য আছে যা কি নয় বলতো, হিংস্র। মানে পশু শ্রেণীর সকল সদস্যই হিংস্র নয়, একটা হলেও পশু আছে যেটা কি হবে না বলতো, হিংস্র হবে না। যেটা কি হবে না, হিংস্র হবে না, শ্রেণীর অন্তর্গত নয়। অর্থাৎ অহিংস্র পশু, অহিংস্র পশু শ্রেণীটি শূন্যগর্ভ নয়। অহিংস্র, এই হিংস্র শ্রেণীর বিরুদ্ধে হচ্ছে অহিংস্র, তার মানে অহিংস্র পশু শ্রেণীটি কিন্তু শূন্যগর্ভ নয়, কারণ অহিংস্র শ্রেণীর একটা হলেও পশু আছে। এই শ্রেণীর অন্তর্ভুক্ত একটি সদস্যের অন্তত বাস্তব অস্তিত্ব আছে। এখন বচনটির অর্থ কি, অপরিবর্তিত রেখে আমি বিবর্তন করে দেবো এটারও। তাহলে ও বচনে বিবর্তন কিসে যায়, আই বচন। ওখানে যেমন আমি করলাম আই বচন যদি বিবর্তন করি তাহলে কি হবে, কি দাঁড়াচ্ছে দেখো, হয়ে যাবে কোনো কোনো পশু হয় অহিংস্র প্রাণী। তার মানে কি কোনো কোনো পশু হয় অহিংস্র প্রাণী, এটা এটা দাঁড়াচ্ছে। তাহলে কি বলেছে, প্রদত্ত বচন বিবর্তিত রূপ, এর অর্থ হলো অন্তত একটি প্রাণী আছে যা একই সঙ্গে পশু এবং কি অহিংস্র হতে পারে। তার মানেটা একটা, যে এমন একটা পশু আছে যে পশু হওয়ার সাথে সাথে অহিংস্র। সুতরাং অহিংস্র পশু, এই যে আমাদের সাধারণ অংশটা চলে এসছে, শ্রেণীটির গুণফল কি নয়, শূন্য বলা যাবে না। এখন পশু সমান সমান যদি আমি এস ধরি, এই পশু সমান সমান আমি এস ধরলাম, আর হিংস্র প্রাণী সমান সমান ধর পি, এই হিংস্র প্রাণী সমান সমান পি ধরলাম, তার সামনে অ আছে, বর্ণপদ ধরলে ও বচনের প্রতীকী আকার হবে কি বলতো, এস পি বার নট ইকুয়াল টু 0। তাহলে এস পি বার নট ইকুয়াল টু 0, এখানে কি হয়ে যাবে, সমান সমান এস পি বার নট ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে এই যে অহিংস্র পশু একটা হলেও বাস্তবে আছে। তার মানে আমি বলতে পারছি যে কোনো কোনো পশু নয় হিংস্র প্রাণী, তার মানে কি একটা হলেও পশু আছে যে পশুটা আমাকে মেনে নিতে হচ্ছে যে সে হিংস্র নয়। এটার মাধ্যমে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। যখন আমি বলছি কোনো কোনো পশু নয় হিংস্র প্রাণী, তার মানে এটা হচ্ছে একটা হলেও পশু আছে যে হিংস্র প্রাণী নয়, তার মানে এটা কোনো কোনো পশু হয় কি অহিংস্র প্রাণী। যখন এটা প্রমাণ করছি তার সাথে সাথে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু জানলাম 4টা নিরপেক্ষ বচনে বুলীয় ভাষ্য কিন্তু আমরা জেনে নিলাম। 4টা বচনের বুলীয় ভাষ্য কী কী আমরা সেগুলো একবার লিখে নিই। প্রথমে লিখব এ বচন, ঠিক আছে, এ বচনে হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0, ই বচন এস পি ইকুয়াল টু 0, আই বচন এস পি নট ইকুয়াল টু 0, তারপরে ও বচন এস পি বার নট ইকুয়াল টু 0। এই 4টা বুলীয় ভাষ্য, 4টা প্রশ্ন তোমাদের কিন্তু এমসিকিউর জন্য রেডি রাখো। এই 4টা প্রশ্ন কিন্তু তোমাদের একটা হলেও আসবেই। তোমাদের বারবার বলছি বুলীয় ভাষ্য থেকে একটা এমসিকিউ আসবে, তো যে শ্রেণী গুণফল বা অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, এই সমস্ত কিছু প্রশ্ন থেকে একটা এসিকিউ, আর এখান থেকে কিন্তু তোমাদের একটা এমসিকিউ আসবেই। বোঝা গেল কথাটা? তাহলে খুব সুন্দরভাবে তোমাদের জায়গাগুলো কিন্তু বলে দিচ্ছি কীভাবে এটা হচ্ছে, তোমরা এটা পড়ে নিলেই বুঝতে পারবে কী করে হচ্ছে না হচ্ছে। এই জায়গাটা পড়ো। নেক্সট,
ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন আমরা আরও নতুন একটা টপিক করব। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে এর পরের দিনে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। দূর দূরান্ত থেকে যারা দেখছো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব থেকে দেখতে সুযোগ করে দাও। এরপরে আরও মজাদার ভিডিও আসতে চলে, মজাদার কন্টেন্ট আসবে তোমাদের জন্য। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আর তোমাদের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার জন্য আমি রোজ ভিডিও দিচ্ছি, অবশ্যই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।